ডক্টর শফিকুর রহমান ভাই একজন মানুষের চিকিৎসক ছিলেন। আগামী দিনে ডক্টর শফিকুর রহমান ভাই গোটা বাংলাদেশের চিকিৎসকে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের শ্রমিক ভাইরা যারা আজকে অটো চালান, যারা আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় অপদস্থ অপমান হচ্ছেন, যারা যাদেরকে চাঁদা দিতে হয় তাদেরকে আর চাঁদা দিতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে সমস্ত শ্রমিক ভাইরা রয়েছেন তাদের পরিবার সহ সকলকে আমরা দাঁড়িপাল্লা প্রতীকের নমিনির মাধ্যমে, আনোয়ার ভাইয়ের মাধ্যমে আমরা তাদের বিভিন্ন ভাবে চিকিৎসা সহায়তা প্রদান করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই জনপদে অনেক শ্রমিক ভাইরা মজলুম রয়েছে। জুলাই আগস্টে সবচেয়ে বেশি ছাত্র ভাইদের পরেই যে ভাইরা ভূমিকা রেখেছিল তারা আমার শ্রমিক ভাইরা, ঠিক কিনা? আমার অসংখ্য শ্রমিক ভাইরা সেই দিন শাহাদাত বরণ করেছেন। সুতরাং আগামী দিনের সরকার গঠিত হলে শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12 তারিখে আনোয়ার ভাইকে জয়যুক্ত করার মধ্য দিয়ে শ্রমিক ভাইদের অধিকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখছেন নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য জনাব ফাহিম রেজা ভাই। জনাব ফাহিম রেজা ভাই। আজকের দিনাজপুর 6 আসনের নির্বাচনী জনসভায় মঞ্চে উপবিষ্ট আছেন দিনাজপুর 6 আসনের মাটিয়া মানুষের নেতা, দাঁড়িপাল্লার কান্ডারি জননেতা আনোয়ারুল ইসলাম। সেই সাথে উপস্থিত আছেন দিনাজপুর জেলা জামাতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর আমুল হক সহ 11 দলীয় ঐক্য জোটে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, গোলাঘাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের যারা আছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় ভাইরা, এই দিনাজপুর 6 আসনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার অর্থ শুধুমাত্র জননেতা আনোয়ারুল ইসলামকে সংসদে পাঠানো নয়। এর অর্থ হলো মানবিক নেতা, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেতা শফিকুর রহমানকে আগামীর প্রধানমন্ত্রী বানানো। সংগ্রামী জনগণ, আমরা বিএনপির প্রতারণা দেখে আসছি। যারা এক সময় কৃষককে সার দিতে পারেনি তারা আজকে কৃষি কার্ড দিতে চায়। যারা বিদ্যুৎ দিতেছে, খাম্বা দিয়েছিল তার দেয়নি, তারা আজকে জ্বালানির সমস্যা মেটাতে চায়। সংগ্রামী জনতা, তাদের এই প্রতারণার শেষে যুক্ত হয়েছে ফ্যামিলি কার্ড। যারা বয়স্ক ভাতা দিতে গিয়ে 5,000 টাকা 10,000 টাকা ঘুষ খায়, চাঁদাবাজি করে, তারা নাকি দিবে ফ্যামিলি কার্ড। বরং আজকের জনসভা থেকে আমরা জানাতে চাই, আমাদের কোনো ফ্যামিলি কার্ড চাই না। আমাদের চাই এমন একটি কার্ড যে কার্ড দেখালে তোমাদেরকে আমাদের কাছ থেকে চাঁদা চাইবে না, আমাদেরকে টেন্ডার দিতে হবে না। সংগ্রামী বন্ধুগণ, তারা ভোটে জিততে পেছনের দরজা হিসেবে আমাদের মা বোন,
যাদের কিনা ইসলামের পক্ষে সব কর্নার বেশি, তাদের উপর, তাদের এই গণজোয়ার দেখে তাদের উপর হামলা করেছে। বাংলাদেশের মানুষজন, আমাদের কলিজা, আমাদের মা বোনদের উপর হাত দেওয়ার কারণে তাদেরকে লাল কার্ড অলরেডি দেখিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, ভাদুরিয়া বাজারে গরুর মাংসের কেজি কত? কেজি কত? যেখানে 1 কেজি গরুর মাংসের দাম 700 টাকা, সেখানে তারা 200 টাকা, 500 টাকা আর 1 প্লেট জিলাপি দিয়ে আমাদেরকে কিনে নিতে চায়। আমরা কি বিক্রি হব? আমরা কি আমাদের ভোট বিক্রি করব? টাকা যদি দেয় রেখে দিবেন, ভোট জায়গা মতো দিবেন। প্রিয় সংগ্রামী ভাইরা, তাদের শেষ পরিকল্পনা, তারা আমাদের মা বোনদের কেন্দ্রে আসতে দেবে না, প্রত্যেকটি কেন্দ্রে গ্যাঞ্জাম বাধায় দেবে। আজকের কর্মসূচি থেকে বলে দিতে চাই, যদি তোমরা কেউ চিন্তা করো গ্যাঞ্জাম করে হট্টগোল করে কেন্দ্র দখল করবে, তাহলে তোমরা তোমাদের মা বোনদের থেকে বিদায় নিয়ে এসো। ইসলামের ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা জানে কিভাবে রক্ত দিয়ে মানুষের আমানত রক্ষা করতে হয়। আমরা আমাদের জীবন দিয়ে শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে জনগণের আমানত ভোটকে চিন্তাই হতে দেব ইনশাআল্লাহ। আর মাত্র 1 দিনে নেই, আগামীকাল সকাল 8টা পর্যন্ত প্রচারণার শেষ সময়। প্রিয় ভাইরা, এই সময়টুকু পর্যন্ত আমরা আমাদের গ্রামে মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে দাঁড়িপাল্লার বার্তা নিয়ে যাব, ডাক্তার শফিকুর রহমানের ন্যায় এবং ইনসাফের বার্তা নিয়ে যাব, ইসলামের শান্তির বার্তা নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং দিনাজপুর শহর শাখার সম্মানিত সভাপতি জনাব মুশফিকুর রহমান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই নবাবগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিতিবৃন্দ, সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন। আমরা আজকের এই শেষ দিন এই নির্বাচনী জনসভায় এখান থেকে বলে দিতে চাই, আমাদের এই দিনাজপুর 6 আসনে যারা নির্বাচনী প্রচারণা করছেন, আমাদের বিরোধী দলীয় প্রার্থীরা, তারা আজকে মানুষকে আশা দিচ্ছে তারা নাকি তাদের প্রার্থীকে মন্ত্রী বানাবে। আরে ভাই, আমরা তাকে বলি আগে আপনি এমপি হন, তারপরে না মন্ত্রী। আমার তাদের প্রধান নেতা এসেছিলেন, সেই নেতা কিন্তু বলে যাননি তাকে মন্ত্রী বানাবেন। এজন্য তারা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছে ভোট পেতে চায়, কারণ তাদের কাছে নৈতিকতার কোনো বুড়ি নাই। তারা তো মানুষের উপর যে অন্যায় করেছে, যে চাঁদাবাজি করে, এজন্য তাদেরকে মানুষ এবার লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সেই সাথে আপনারা জানেন, একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে, আপনারা কি দেখেছেন? তারা নাকি এই দিনাজপুর 6 আসনের মানুষকে জিলাপির বিনিময়ে তাদের ভোট বিক্রি করে। আমরা কি আমাদের ভোট বিক্রি করি? আমরা তাদেরকে আগামী 12 তারিখ
আপনারা কি পারবেন? সেই সাথে আমরা উদত্ত কণ্ঠে বলে দিতে চাই, যারা আজকে ভয় দেখাতে চায়, যারা আজকে টাকার লোভ দেখাতে চায়, হামলা মামলার ভয় দেখিয়ে মানুষকে নিজের দলে টানতে চায়, তারা মনে করছে এগুলোর মাধ্যমে মানুষের গণজোয়ারকে রুখে দিয়ে এই মানুষকে দাঁড়িপাল্লার পক্ষ থেকে ফেরানো যাবে। আসলে তারা ভুল চিন্তা করেছে। এজন্য আমরা বলতে চাই, আগামী 12 তারিখে কোনো ভয় নয়, কোনো ভীতি নয়, আমরা আমাদের হিম্মত নিয়ে ময়দানে দাঁড়িয়ে থেকে রেজাল্ট না দেওয়া পর্যন্ত আমরা কি ময়দানে থাকতে পারবো? সর্বশেষ বলি, যে সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথি এসেছেন। সকল চাকরিদের তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। সভাপতিরা বলবেন, সভাপতিরা বলবেন, শুভেচ্ছায় স্বাগতম। সুদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রশিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রশিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। সর্বশেষ একটি স্লোগান দিয়ে আমরা শেষ করব, যে স্লোগান আমাদের ময়দানে ছড়িয়ে দিতে হবে। আমরা একসাথে বলবো, জিলাপি না ফেলা, পারবেন না? জিলাপি না ফেলা, জিলাপি না ফেলা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ছয় আসনের পক্ষ থেকে আমাদের সম্মানিত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিলেন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। সাদ্দাম ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ছয় আসনের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, দিনাজপুর জেলার সম্মানিত জেলা সেক্রেটারি জনাব ডক্টর মোহাম্মদ মুহাদ্দিস এনামুল হক ভাই, ডক্টর মুহাদ্দিস এনামুল হক ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. আসন্ন 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ঐতিহাসিক দিন, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 6 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের আনোয়ার ইসলাম ভাইয়ের আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, দক্ষিণ পশ্চিম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি
এই এলাকার গণমানুষের অভিভাবক মুসলিম জনতা জনাব আনোয়ার ইসলাম ভাই, উপস্থিত 11 দলীয় ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় জেলা শহর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী দিনাজপুর 6-এর ভাই ও মা ও বোনেরা, আমি প্রথমে আল্লাহ দরবারে ফরিয়াদ করছি, দিনাজপুর 6 আসনে যিনি দুইবার নির্বাচিত এমপি ছিলেন অধ্যক্ষ মওলানা রহমান চৌধুরী, আমি মাগফিরাত কামনা করছি। এই নবাবগঞ্জের মাটিতে যিনি আন্দোলনকে এগিয়ে দিয়েছেন, যার ত্যাগ পরিবারের আন্দোলনে এসেছে রয়েছে জনাব ডাক্তার আবুল কাশেম সরকার। এই 4 উপজেলার আরো অনেক ইসলামী সমাজ কায়েমের সিপাহসালার, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহু আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আনোয়ার ইসলাম ভাই দিনাজপুর 6 আসনের সবাই চিনি আমরা, কি বলেন ঠিক কিনা? উনি দীর্ঘ সময় প্রায় 3 যুগ থেকে হাকিমপুর বিরামপুর উপজেলা আমির এবং দিনাজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জেলা সেক্রেটারি, জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছে, কি বলে ঠিক কিনা? 2008 সালে প্রথম তিনি এমপি প্রার্থী সংগঠনের ঘোষণা দেয়। সে সময় থেকে দীর্ঘ সময় তিনি 4টি উপজেলার 23টা ইউনিয়নের 3টা পৌরসভার প্রত্যন্ত এলাকার গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় স্কুল কলেজ মাদ্রাসা অলিতে গলিতে চলাফেরা করছে, কি বলে ঠিক কিনা? আমি ওনাকে কাছ থেকে জানি। 1993 সাল থেকে যখন সে সময় তিনি হাকিমপুর উপজেলা আমির ছিলেন, আমি ছাত্র সংগঠনের সাথে ছিলাম, তামিল মিল্লাত তামিল মাদ্রাসা মিনহাজুল ছাত্র ছিলাম। আস্তার প্রভাবতে ইতপুরিমের প্রভাব হিলি পাইলটে জালালপুর হাই স্কুলে তখন থেকে চিন্তা। আর 2003 সাল থেকে বিরামপুর উপজেলা আমির হিসাবে ওনার কাছাকাছি থেকে ওনাকে আমি চিনি এবং জানি। 2014 সাল থেকে জেলা কমিটির সদস্য, পর্যায়ক্রমে বৃহত্তর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং দক্ষিণ জেলার সেক্রেটারি ওর সাথে আমি ছিলাম। আমি আমার আজকের এই বিশাল জনসমুদ্রে এই সাক্ষ্য দিতে চাই, নীতির প্রশ্নে, সত্যের প্রশ্নে একজন আবুসিন নেতা আমাদের আনোয়ার ভাই, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে, উনি এর আগে ইলেকশন করেছেন 8 সালে, আমি ছিলাম আসন পরিচালক। অনেক কষ্ট আছে। 18 সালে ভোট হয়েছে, এলাকায় উনি ঢুকতে পারেননি, আমি পারিনি। দুজনে থাকতাম ফুলবাড়ি পার্বত্য এলাকায়। এবং এবারে এই বয়সে উনি ফজরের নামাজ পড়ে মসজিদে পড়তেছেন, বাড়ি বাড়ি ঘুরতেছেন, বাসায় ফিরতেছেন, সারাদিন রাত 11টা 12টা 1টা পর্যন্ত গোটা 4 ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের কি মায়া লাগে না ভাই? আপনাদের মায়া লাগে না ভাই? আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আমরা যদি শপথ নেই, যদি সিদ্ধান্ত নেই, আজকে ভাদুরিয়া স্কুল কলেজ মাঠ, ভাদুরিয়ার উত্তরের রাস্তা, দক্ষিণের রাস্তা, পশ্চিমের রাস্তা, পূর্ব রাস্তা ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য যদি আমরা আজকে শপথ নেই, আজকে থেকে 12 তারিখ পর্যন্ত আমরা সবাই হব আনোয়ার ভাই ইনশাআল্লাহ। যদি আমরা সবাই হতে পারি, অবশ্যই আমরা আমাদের দায়িত্বল্লা ক্ষতি এবং আনোয়ার ভাইকে পার্লামেন্টে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই কি পারবো ইনশাআল্লাহ? ভাই মার্কা কোন আছে ভাই? কোন সে মার্কা? আরো জোরে দিনাজপুর 6 আসনে বাংলাদেশে কিন্তু সভাপতি মার্কা, সবার মার্কা, মানবিক ডাক্তার শফিকুর রহমান মার্কা। আনোয়ার ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী নির্বাচনে 9 তারিখে জয়যুক্ত করার জন্য আমরা ভাইয়েরা এবং মা ও বোনেরা সবাইকে আহ্বান জানিয়ে আমরা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হে পর্যায়ে বক্তব্য
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সাজিদুর রহমান সাজু ভাই, জয় তাকবীর। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আপনারা সকলে জানেন আমাদের দিনাজপুর ৬ আসনের যিনি দাঁড়িপাল্লার প্রার্থী আছেন আনোয়ারুল ইসলাম, তিনি অনেকগুলো ট্রাস্টের দায়িত্ব পেয়েছেন, অনেকগুলো সংস্থার সাথে জড়িত ছিলেন, কিন্তু দিনাজপুর ৬ সহ বাংলাদেশের কোন মানুষ তার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির অভিযোগ দেওয়ার সাহস পায়নি। কিন্তু এখানে একজন প্রার্থী আছে যিনি দীর্ঘদিন বিদেশ থেকে এসে এখনো মানুষের কাছে গিয়ে এমপি হওয়ার সাহস দেখেছে। অলরেডি তার নামে ৩৫০ কোটি টাকার অভিযোগ রয়েছে। সম্মানিত উপস্থিতি, হাসিনার আমলের যদি এই দুর্নীতির অভিযোগ থাকতো তাও মেনে নিতাম, কিন্তু এটা হাসিনার আমলের আবারও দুর্নীতির অভিযোগ। অতএব যদি কেউ তারা ক্ষমতায় এসে তাহলে ৩৫০ কোটি নয়, ৩৫০ কোটি হাজার হাজার টাকার দুর্নীতি করবে তারা। সংগ্রামী উপস্থিতি, আরো বলতে চাই, আমাদের আনোয়ারুল ইসলাম বলেছেন দিনাজপুর ৬ আসনের ৪ উপজেলার দাবি বিরামপুর জেলা হবে, কিন্তু আমাদের সেই স্যার যিনি বিদেশ থেকে এসেছেন তিনি বলে বিরামপুরের জেলা দিয়ে কি হবে, একটা দালাল তৈরি হবে। বিরামপুরের মানুষ দিনাজপুর ৬ আসনের মানুষ দালাল নয়। তিনি আরো বলেছেন দিনাজপুর ৬ মানুষ নাকি জিলাপির লোভে ভোট দেয়। আমরা ১২ তারিখে প্রমাণ করে দিব দিনাজপুরের ৬ মানুষ জিলাপির লোভে ভোট দেয় না। আগামী ১২ তারিখ হবে ইনসাফের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আগামী ১২ তারিখে বাংলাদেশের নতুন সূর্য উদিত হবে, ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ করতেছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জনাব ডক্টর নাঈম তাজর ভাই, ডক্টর নাঈম তাজর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক বঞ্চিত জনপদের প্রতিনিধি হয়ে। আজকে শুধু দিনাজপুর ৬ আসন না, আজকে পুরো উত্তরবঙ্গের ইতিহাস লাঞ্ছনার বঞ্চনার ইতিহাস। দিনাজপুর ৬ আসন ৪টা উপজেলা নিয়ে গঠিত একটা আসন, অপার সম্ভাবনাময় ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধশালী একটি জনপদ, কিন্তু স্বাধীনতার অর্ধশতক পরেও এই জনপদ কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখে নাই। এই জনপদের মানুষ যখন তাদের অধিকার ছিনিয়ে নিতে চায়, যখন তাদের জেলার দাবিতে সোচ্চার হয়, তখন তাকে দালাল বলা হয়। এই জনপদের মানুষ যখন তাদের ভোটাধিকার নিয়ে সোচ্চার হয়, তখন তাদেরকে জিলাপির লোভী বলা হয়। আগামী ১২ তারিখে এই জনপদের মানুষ দেখিয়ে দিবে আমাদের আত্মসম্মান কি জিনিস। বাইরে থেকে এসে একজন আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছে, আজকে মন্ত্রী হবার স্বপ্ন দেখে, কিন্তু তার জন্মস্থান এখানে কিনা সেটাও এখনো ক্লিয়ার না। আপনারা ঢাকায় গিয়ে দেখেন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্যাব তৈরি করে বদলি পদায়নের নামে শত শত কোটি টাকার বদলি বাণিজ্য করছে। এদেরকে আপনারা যদি নেতা নির্বাচিত করেন, এমপি হওয়ার পরে চলে যাবে, 5 বছর আর আপনাদের ঘরে খোঁজ নেবে না। এই জন্য আমরা অবশ্যই এমন একজনকে নেতা নির্বাচিত করব যে আমাদের সাথে সবসময় থাকবে, যে আমাদের ভূমিপুত্র, যার জন্ম এখানে, যার মৃত্যু হবে এখানে, ইনশাআল্লাহ।
করতে পারবেন ইনশাআল্লাহ। আগামী 13 তারিখ স্বাধীনতার সূর্য এই দিনাজপুর 6 আসন থেকে উদিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ভাদুরা স্কুল অ্যান্ড কলেজের বিশাল নির্বাচনী সভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ করতেছি জুলাই আন্দোলনের অগ্রণী সেনানায়ক, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের আইকন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, জনাব নুরুল ইসলাম সাদ্দাম। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আজকে এই যে চমৎকার একটি পরিবেশে আমরা উপস্থিত হতে পেরে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলার উদ্যোগে আয়োজিত, দিনাজপুর 6 আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল নির্বাচনী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিনাজপুর 6 আসনের জননন্দিত নেতা, মজলুম নেতা, যিনি ডজন ডজন মামলার আসামি ফেসিবাদী সময় হয়েছিলেন। দিনের পর দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে আটকে রাখা হয়েছিল। সেই মজলুম নেতা, যিনি জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করেও এই দিনাজপুরের 6 আসনের অধিবাসীদের কাছে ছিলেন, তাদের অধিকারের জন্য সোচ্চার ছিলেন, কথা বলেছেন। সেই মজলুম জননেতা আনোয়ারুল ইসলাম উপস্থিত, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বীরের সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, উপস্থিত দিনাজপুর 6 আসনের ভাই বোনেরা, তরুণ ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নির্দেশ আমাদেরকে দিয়েছেন, 3টা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইহসান এবং সদাচরণ প্রতিষ্ঠা করার জন্য, আর নিকট আত্মীয়দের অধিকার সংরক্ষণ করার জন্য। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর তিনি নিষেধ করেছেন সকল অশ্লীলতা, বেহায়াপনা, অবিচার, জুলুম, নির্যাতন থেকে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য এবং সকল সীমা লঙ্ঘন পরিহার করার জন্য আমার রব আমাকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মূলোৎপাত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানবতার মুক্তির এক চিরন্তন ছুটে চলা এক কাফেলার নাম। এই কাফেলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের কথাগুলো বলেছে। এ কারণে এই কাফেলাকে স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে বারবার নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও আমাদের গতি থেমে যায় নাই। আমরা আমাদের গতিপথ
জারি রেখেছি জুলুম নির্যাতনের মধ্যে। আমাদের এই অন্ধকারের রাজা যারা, তারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে, আমাদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে। এই অন্ধকার রাজাদের আমরা বলে দিতে চাই, জুলুমের দিন শেষ হতে চলেছে, আর মাত্র কিছুদিন বাকি, শেষ দিনটি আসতে চলেছে। সতর্ক হয়ে যাও, জেগেছে এবার মাঝি মাল্লা, জেগেছে কৃষক ভূষা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার এবার জয় ঘন যে সৃষ্টি হয়েছে প্রতি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা গিয়ে মানুষের কাছে শুনতে পাচ্ছি, তারা ইনসাফ আর ন্যায়ের পক্ষে আজ জেগে উঠেছে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাদ আর মাদক নিয়ে যারা কাজ করে, তাদেরকে চিরতরে লাল কার্ড যেই জনগণ দেখিয়ে দেবে। এই উপস্থিতি, দীর্ঘ 55 বছরের ইতিহাস এই বাংলাদেশ, এবছরের ইতিহাসে জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তির জন্য বারবার রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের সময় জনগণকে ঘোষণা দেওয়া হয়েছিল সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা হবে। এই সাম্য, সামাজিক মর্যাদা আর সামাজিক সুবিচার আর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক, মাঝি মাল্লা, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ব্যবসায়ী রাস্তায় নেমে এসেছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তখন মুক্তিযুদ্ধের 9 মাস যুদ্ধ চলাকালীন সময়ে শেখ মুজিবের কোনো অস্তিত্ব বাংলাদেশে ছিল না। জনগণ জীবন দিয়ে এদেশকে যখন স্বাধীন করেছে, তিনি উড়ে এসে এদেশের প্রধানমন্ত্রী হয়ে এরপরে এই বাংলাদেশের ফ্যাসিজম, এই বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন, বাকশাল কায়েম করেছিলেন, শত শত মানুষকে তিনি হত্যা করেছিলেন। দুর্ভিক্ষের কারণে হাজার হাজার মানুষ না খেতে পেরে জীবন দিয়েছিল। অনিবার্য কারণে শেখ মুজিবের পতন হওয়ার পরে এই ভূখণ্ডে আবার এক জালিমের শাসন তৈরি হয়েছিল, স্বৈরাচারী ব্যবস্থা শুরু হয়েছিল। এই স্বৈরাচারী ব্যবস্থাপনায় মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এই অধিকার থেকে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন তারা করেছিল। 90 থেকে ধারাবাহিকভাবে এদেশের গণতন্ত্রের উত্থান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র এখানে কায়েম হয়েছে। পরিবার, তার সন্তান, তার সন্তান, এভাবে করে জনগণের উপরে তারা টুটিতে বেঁধেছে। জনগণ যখন জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য 24শে জুলাই বিপ্লবে আবার রাস্তায় নেমে জীবন দিয়েছে, এরপর জনগণ বলেছিল আমরা ইনসাফ কায়েম দেখতে চাই, আধিপত্যবাদকে আমরা না বলতে চাই। জুলাই বিপ্লবের পরেও আর একটা শাসনের জন্য এখন তারা উঠে পড়ে লেগেছে, আমাদের উপরে জুলুম চালানো হচ্ছে। 1.5 বছর ক্ষমতায় যাওয়ার আগে নিজের দলের নেতাকর্মীদের 232 জনকে তারা পাথর মেরে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে তারা ধর্ষণ করেছে। বীরেশ্বরায়ে 7ম শ্রেণীতে অধ্যয়ন করা আমার বোনকে তারা ঝগল বলে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে গণধর্ষণ করেছে। তারা এক নারী বিদ্বেষী এক শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে আজ বাংলাদেশ জেগে উঠেছে, সরব হয়েছে। তাদের চাঁদাবাজির কারণে, পুকুর ঘেরবাড়ি দখল করার কারণে, সম্পদ লুণ্ঠন করার কারণে জনগণ এখন বলছে আমরা এই স্থান প্রতিষ্ঠা চাই, সমাজে আমরা ন্যায় বিচার চাই, আমাদের অধিকার আমরা চাই। যখন জনগণ জেগে উঠেছে, তাদের মাথা এখন খারাপ হয়ে গিয়েছে। তারা বলেছে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির নারী বিদ্বেষী। ক্যাম্পাসগুলোতে আমাদেরকে এই ট্যাগ দেওয়া হয়েছে, বলছে তোমরা যদি ক্যাম্পাসে জিতো, ছাত্র শিবির জিতলে মেয়েরা সবাই বোরকা পড়তে হবে, ক্যাম্পাসে তোমরা হাঁটতে পারবা না। আমরা বলেছিলাম আমাদের অধীনে মেয়েরা তেমনি ভাবে নিরাপদ থাকবে, আমাদের বোনেরা তেমনি ভাবে নিরাপদ থাকবে যেমনি নিরাপদ থাকে আমার আপন মা আমার কাছে। আমরা ক্যাম্পাসে তা প্রমাণ করেছি। 5টা নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যখন বিজয় অর্জন করেছে, আমরা কোনো বিজয় র্যালি, বিজয় মিছিল করিনি, অপোনেন্ট কারো গায়ে একটা ফুলের টোকা আমরা দেইনি। আমরা রাতে বন্ধ করে সিদ্ধায় লুটে পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দাও। আমরা অতি উৎসাহী হইনি, আমি দায়িত্ববোধ আমরা জাগ্রত করেছি নিজেদের মধ্যে। আমরা 4 মাস কাজ করেছি, আমরা প্রশাসনের সহযোগিতা পাইনি। প্রশাসন আমাদের অর্থ বরাদ্দ দেয় নাই, আমরা আমাদের alumniদের কাছে গিয়ে গিয়ে টাকা সংগ্রহ করেছি। এরপরে আমরা ক্যাম্পাসের সমস্যা সমাধান করেছি। 4 মাস
মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 250টি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়েছে তার যোগান দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা হন্যে হয়ে রাত দিন পরিশ্রম করে ছাত্রদের উন্নয়নের জন্য তারা অর্থ সংগ্রহ করে কাজ করেছে। প্রতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে আমরা সংবাদ সম্মেলন করে জনতাকে জানিয়ে দিয়েছি এটা ছিল আমাদের আয়, আর এত টাকা আমরা এই খাতে ব্যয় করেছি। কোন মায়ের সন্তানের বুকের যদি স্পর্ধা থাকে আমাদের সামনে এসে প্রমাণ করুক ইসলামী ছাত্র শিবির 1 পয়সা দুর্নীতির সাথে জড়িত। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা কারো কাছ থেকে জোর দখল করে 1 পয়সা নিয়েছে তা যদি প্রমাণ করতে পারো আমরা এই ছাত্র সংসদের দায়িত্ব ছেড়ে চলে যাব। একটা ক্যাম্পাসেও আপনারা শুনতে পেয়েছেন সব সার্চ লাইট হ্যাজার্ড লাইট দিয়ে বসে আছে, আমাদের সকল কাজ মনিটরিং করছে, ভালো কাজ ছাড়া একটা খারাপ কাজও তারা পায় নাই। ক্যাম্পাসে আমাদের নিরাপত্তার সাথে বলছে আগে ক্যাম্পাসে ঢুকলে আমরা শঙ্কিত ছিলাম, এখন ক্যাম্পাসে আমরা তেমনি ভাবে চলি যেমনি ভাবে আমরা ঘরে আমাদের বাবার মায়ের কাছে নিরাপদ থাকি। ক্যাম্পাস থেকে আমরা চাঁদাবাজ উৎখাত করেছি, মাদককে উৎখাত করেছি, ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব উন্নয়নমূলক একাডেমিক ক্যাম্পাস আমরা উপহার দিয়েছি। এটা হচ্ছে আগামীর বাংলাদেশ কিভাবে তৈরি হবে তার একটা নমুনা। যদি দাঁড়িপাল্লা বিজয় অর্জন করে আগামীর বাংলাদেশে এখন যেমনি ভাবে ক্যাম্পাসগুলোতে অধিকার আদায়ের জন্য অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থাকতে হয় না, ছাত্ররা চাওয়ার আগে আরো বেশি পেয়ে যায়। আগামীর বাংলাদেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় এমন ইনসাফের বাংলাদেশ গড়বে, প্রতিটি জনপদের নাগরিকরা সুরক্ষিত থাকবে, নিরাপদ থাকবে, তাদের চাওয়ার আগে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আমির জামাত বলেছেন আমরা নির্বাচিত হলে এদেশের শাসক হব না, আমরা হব আপনাদের খাদেম সেবক। আমাদের মন্ত্রীরা এমপিরা দাঁড়িয়ে থেকে কত টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, কত আয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে, জনসম্মুখে প্রতি টাকার হিসেব তারা দিবে। ট্যাক্স ফ্রি কোন সুবিধা কোন এমপি কোন মন্ত্রী নিবে না, কোন দুর্নীতির সাথে কেউ জড়িত থাকবে না। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দিব না, সন্ত্রাস করব না, সন্ত্রাস করতেও দেব না, চাঁদাবাজি করব না, চাঁদাবাজি কাউকে করতেও দিব না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, কর্মসংস্থানের ব্যবস্থার পরেও ক্ষমতা খাটিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে আসে তার উপযুক্ত পাওনা তাদেরকে দিয়ে দেওয়া হবে। জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, পরের দিন দেখবেন ওমরা টিকিট ধরছে, এয়ারপোর্ট গুলোতে জায়গা খুঁজে পাবেন না। ওই দিন তাহাজ্জুদের নামাজ মনে হবে ফজরের নামাজ। এত মানুষ যারা এতদিন অপকর্ম করছে আল্লাহর কাছে জনমের মতো মাপ চাইবে, আল্লাহ দয়া করে এইবারের মতো বাঁচাও, জামাত থেকে বাঁচাও। চাঁদাবাজি করা জীবনের দ্বারা বন্ধ হয়ে যায়। ক্যাম্পাসে যেমনি ভাবে চাঁদাবাজি যারা করতো আমরা তাদেরকে প্রজেক্টর টাঙায় লোকের সামনে বলছি দেখেন এই হচ্ছে চাঁদাবাজ। এরা আবার বক্তারা বেশি গিয়ে টিচারদের বলছে স্যার প্যাস্টিস তো সবই শেষ করে দিল আমাদের। আমরা বলছি চাঁদাবাজি করবো আবার প্যাস্টিস, ধোলাই তো এখনো শুরু হয় নাই। সাবধান করে দিলাম প্রজেক্টরে দেখানোর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যারা এমন অপকর্ম করবে তাদের অপকর্মের পাই টু পাই হিসাব জনগণের সামনে এমনিভাবে উপস্থাপন করা হবে, জনগণ সিদ্ধান্ত নেবে তাদের অবস্থান কি হবে। এজন্য তারা ভয়ে ভীত বিহ্বল হয়ে পড়েছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, মুখ থেকে কথা বের হয় না। দিনাজপুরে আম সংরক্ষণাগার বানাইতে চায়, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। দিনাজপুরের জনগণ কেউ কি জিলাপি খেয়ে এখানে আসছে? জামাত ইসলামী এখানে জিলাপি দিবে? নিজের পকেটের টাকা দিয়ে মানুষ জামাত ইসলামী করে। জামাত ইসলামী 1 পয়সা বিনিয়োগ করে না। জামাত ইসলামী যারা করে তারা সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক, যারা আসে তারা সেই আশা নিয়ে আসে নিজের পকেটের অর্থ খরচ করেই আমরা কাজ করব। সুতরাং আমাদেরকে যারা মিথ্যা অপবাদ দেয় 12ই ফেব্রুয়ারি তাদের লাল কার্ড দেখাতে দিনাজপুর 6 আসনের মানুষেরা প্রস্তুত আছেন তো? ভোট ডাকাতি করার জন্য চিন্তা ভাবনা করতেছে কেউ কেউ। ভোট ডাকাতি করতে আসলে আমরা বলে দিয়েছি সব লিস্ট আমরা করতেছি,
আমাদের সামনে সব আছে। আর তোমরা মাপ চেয়ে এসো তোমার মায়ের কাছে, বোনের কাছে, স্ত্রী সন্তানের কাছ থেকে, যে যাচ্ছি ভোট কেন্দ্র দখল করতে। আমরাও থাকবো, দেখা হবে সেদিন। যদি কোনো ভোট দেখাতে আমাদের সামনে আসো, কোন কুচক্রী চিন্তা যদি থাকে, জনগণের মতো মাপ চেয়ে এসো। এবার আর কাউকে ছেড়ে দেওয়া হবে না। জেগেই যখন উঠেছে বন্ধু, খালি হাতে ফিরিও না। এখনই সময় লড়াই করার, জিরিও না জিরিও না। 12ই ফেব্রুয়ারি যদি আমরা দাঁড়িয়ে থেকে আমাদের ভোটাধিকার নিয়ে ঘুরে আসতে পারি, আগামী 5 বছর আপনাদের সকল নিরাপত্তার দায়িত্ব আনোয়ারুল ইসলাম নয়, জামাত ইসলামী গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনার মা বোনকে যদি নিরাপদ রাখতে চান, আমরা বলেছি জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত আমাদের বোনেরা হেঁটে যাবে। তার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। এ কারণে দুর্নীতি আর দুঃশাসন দীর্ঘ সময় ধরে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। এখন আবার ভোট ডাকাতরা ভোট কেনার ষড়যন্ত্র করছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে 3000 টাকা দিয়ে আমাদের বোনদেরকে ভোট কিনছিল। 3000 টাকা দিছে, একটা শাড়ি দিছে, 3 বেলা খাওয়াইছে। এরপরে বলছে ভোটটা দিও বাবা। আমরা বলছিলাম আমরা তো তোমাদের খাওয়াইতে পারবো না, 3000 টাকা ছাত্র শিবির পাবে কই? দান দক্ষিণা দিয়ে আমরা চলি, আমাদের পকেটের কিছু ইয়ানত দিয়ে আমরা চলি। আমরা এটা পারবো না বল। তবে জেনে রেখো, তোমাকে যে টাকাটা দেয় ওগুলো সব চাঁদাবাজির টাকা। ও টাকা তোমার হক আছে, ওটা তুমি নাও, সমস্যা নাই। আর তোমাকে যে টাকা দিবে ওর চাইতে কয়েক গুণ টাকা যদি উসুলি না করতে পারে, কিসের রাজনীতি করে তারা? তাদের রাজনীতি হচ্ছে 1 টাকা খরচ করলে 10 টাকা উসুল করবে। সুতরাং যা দেয় এগুলো নাও, এতে সমস্যা নাই। ভোট দেওয়ার সময় বিবেককে খাটিও। কোরআনের উপর হাত দিয়ে ধর্ষণ করলে যেমন ধর্ষণ জায়েজ হয় না, কোরআনের উপর হাত দিয়ে চুরি করলে যেমনি চুরি জায়েজ হয় না, তেমনি ভাবে টাকা খেয়ে যদি ভোট দাও, সেই ভোট দেওয়াও তোমাদের জন্য জায়েজ হবে না। সুতরাং টাকা খাবা, জায়গা মতো ইনসাফের প্রতীকে ভোট দিবা ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থীরা কথা রাখছে, মেয়েদের একটা হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ প্যানেল সহ ছাত্রী সংস্থা জিতে গেছে। এরপরে তারা বলে হাই রে বেঈমান, পাগল হয়ে গেছেন যে এত টাকা খরচ করলাম, একটা ভোট দিলা না। এই বেঈমানদের কাছে আর আমরা যাবো না। নাই, আমরা বলছি বাংলার জনগণকে আর বোকা মনে করো না। 2-4 টাকায় তোমাদের ক্ষমতা এনে লাশ বিক্রি করা, লাশের স্তূপ তৈরি করা জনগণ এখন সেই মুডে নাই। এখন তরুণ সমাজ জেগে উঠেছে। দুর্গামুখী কান্তার বড় দুস্তার পরাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা এখন হুঁশিয়ার হয়ে গিয়েছে। যাত্রীদের বোকা মনে করো না। খালি বলতেই থাকো জেলাপি দিলেই ভোট কিনা যায়। এগুলো তোমাদের ওই পুরাতন বন্দোবস্ত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা সব ফিরিস্তাত করে দিয়েছি। এখন হবে ইনসাফ আনন্দের আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশ কথা বলবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাংলাদেশ থেকে আওয়ামী আমলে 6,40,000 কোটি টাকা ঋণ খেলাপি করা হয়েছে। এই ঋণ খেলাপিদের সাথে রাষ্ট্রবিষ্টে জড়িত ছিল এমন 43 জনকে বিএনপি মনোনয়ন দিয়েছে, যাদের ঋণ খেলাপির পরিমাণ 26,000 কোটি টাকা। তারা ব্যাংক লুটপাট করেছে। আপনাদের ব্যাংক টাকা দিতে পারে না, 6টা ব্যাংক একসাথে করে দেওয়া হয়েছে। এরপরে ব্যাংক চলে না, তাই আপনাদের ট্যাক্সের টাকা, ওই ট্যাক্সের টাকা থেকে 25,000 কোটি টাকা ব্যাংকে থোক বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকে আপনি টাকা রাখছেন, আপনার টাকা লুট করছে, আবার ব্যাংকে আপনার ট্যাক্সের টাকা নিয়ে আবার এখানে ভরছে। 2 বার আপনার সাথে প্রতারণা করা হলো। এই প্রতারকদের যারা এবার নমিনেশন দিছে, তারা ক্ষমতায় যাওয়ার পরে ব্যাংকগুলোকে দেউলিয়া করে আবার খসা করে দিবে। এদেশ থেকে দুর্নীতি করে আওয়ামী লীগের আমলে 28 লক্ষ কোটি টাকা শুধু পাচার হয়েছে, যা বাংলাদেশের 7 বছরের বাজেটের সমান। আওয়ামী লীগ যা ক্ষমতায় ছিল তার অর্ধেক যে 7 বছর, সেই 7 বছরের টাকাগুলো তারা শুধু বিদেশে পাচার করছে। এই টাকা যদি দেশে থাকতো, আমাদের দেশের 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো না। উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে এখানে আধুনিক অর্থনীতির হাত তৈরি করা হয়নি কার ইশারায়? জনগণ তা জানতে চায়। জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমিরে জামাত বলেছে উত্তরবঙ্গ থেকে উন্নয়নের যাত্রা শুরু হবে। বিরামপুরবাসী, দিনাজপুর 6 আসনের মানুষের কলিজার দাবি এখানে একটা
জেলা সদর থাকবে, জেলা হবে, সেই দাবি পূরণ করার কথা বলা হয়েছে। এখানে প্রত্যেকটা জেলা শহরে আধুনিক চিকিৎসা কেন্দ্র করে তোলা হবে। উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে মনে হয় গরু ছাগলের থাকার জায়গা। স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যে বাজেট হয়, সে বাজেট স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আসতে আসতে 5% থাকে না, 95% রাজনৈতিক নেতা আর আমলারা খেয়ে লুটপাট করে। জামাত বলছে আমরা দুর্নীতি মুক্ত একটা অ্যাপ তৈরি করছি, সুরক্ষা অ্যাপ, পাহারাদার অ্যাপ। ওই অ্যাপসে খালি ঢুকবেন আর কমপ্লেন করে দিবেন, প্রশাসন এসে ওই চাঁদাবাজকে উঠাই নিয়ে গিয়ে ওই যে মানে ঋণ খেলাপিকে উঠাই নিয়ে অথবা যে সন্ত্রাস করছে, দুর্নীতি করছে, তাকে উঠাই নিয়ে চলে যাবে, সে নিজেও টের পাবে না। এরপরে যা শাস্তি দেওয়ার তা দিবে। জনগণের হেফাজতের দায়িত্ব জামাত ইসলাম আধুনিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে দিবে। জামাত ইসলাম বলছে যারা বয়োবৃদ্ধ হয়ে যায় আর যারা শিশু রয়েছে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা জামাত ইসলামী করবে। জামাত ইসলামী ঘোষণা দিয়েছে জেলা সদরে আধুনিক হাসপাতাল তৈরি করা হবে, চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। দুর্নীতি যদি রোধ করা যায় তাহলে এটা সম্ভব। একটা দল বলছে ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে, শয়তানেও বিশ্বাস করে। 10 বছর ছিল না দুর্নীতিতে পৃথিবীর বুকে চ্যাম্পিয়ন, 3 পর একবার না। তাও আমরা এই কথা বলার পরে বলে তোমাদেরও তো 3 জন মন্ত্রী ছিল, তারা পদত্যাগ করে নাই কেন? লজ্জা শরম থাকলে মানুষ এই কথা বলে। জামাতের আমির বলছে যে আমরা 3টা মন্ত্রণালয় তো অন্তত শকুনের হাত থেকে হেফাজত করছি, এই 3টা যদি খাইতে পারতা তাহলে তো ডাবল ক্লাস হয়ে যেত। তোমরা এরপরেও এই কথা তোমরা বলো। তারা দুর্নীতি বন্ধ করবে এটা শয়তানও বিশ্বাস করে না। তারা 2001 সালে স্বাস্থ্য বীমা করে দেওয়ার কথা ছিল, কথা রাখে নাই। তারা কৃষকের 5,000 টাকা সুদ সহ ঋণ মওকুফ করার ওয়াদা করেছিল 2001 সালে, কথা রাখে নাই। এখন তারা আবার কাদের লোক দেখাচ্ছে, এই কথাও তারা রাখবে না। আমরা যখন তাদেরকে প্রশ্ন করেছি 4 কোটি কার্ড দেবে, 1 টাকা কোথায় পাবা, কোনো উত্তর তারা দিতে পারে নাই। এরপরে বলছে এগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে। ধারাবাহিক মানে বাস্তবায়ন মানে শেষ বছরে 5 বছর ক্ষমতায় থেকে শেষ বছরে 1 লাখ কার্ড দিয়ে বলবে দিছি তো কিছু, আবার ভোট দাও, তাইলে আবার কার্ড দেওয়া শুরু করবে। এই কার্ডের ব্যবসা আওয়ামী লীগ করে নাই। 1 কোটি কার্ড পৃথিবীর ছেড়ে ছিল তারা, 32 লক্ষ কার্ড অকেজ ছিল, 68 লক্ষ কার্ড যা ছেড়ে ছিল সেই 68 লক্ষ কার্ড দিয়েছিল আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে। তারা শিয়ালের কাছে মুরগি বর্গা দিলে যা হয়, কার্ডগুলো অল্প কিছু বিতরণ করছে আর নিজের চাচার নামে, দাদার নামে, তালতো বোন, খালতো বোন, স্বাস্থ্য বোন, ফুফতো বোন সবাই নামে কার্ড রেখে দিচ্ছে। পৃথিবীর সব ইজারাদারি তারা নিয়ে এরপরে মন কেমন টন কেতন ধান, গম, আলু এগুলা তারা সংরক্ষণ করেছে। 2-3 ট্রাক বিতরণ করে বাকিগুলো নিজের গুদামজাত করে কোটি কোটি টাকায় সেগুলো বিক্রি করেছে আর নিজেরা ফুলে ফেপে কোটি কোটি টাকার মালিক হয়েছে। দিনাজপুরবাসী কি সাক্ষী না? এখানে চেয়ারম্যানরা, মন্ত্রীরা কি পরিমাণ আলিশান রাজপ্রাসাদ তারা নির্মাণ করেছেন। এখন আবার কার্ডের প্রলোভন দেখাও। এ জনতা এখন আর বোকা নয়। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীর বাংলাদেশে প্রতি নাগরিক হবে সুরক্ষিত। এদেশের সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কেউ থাকবে না। সবাই রাষ্ট্রের নাগরিক, সবার সমান অধিকার বাস্তবায়নের দায়িত্ব থাকবে রাষ্ট্রের, ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই আগামী 12ই ফেব্রুয়ারি হ্যাঁ এর পক্ষে আপনারা রায় দিবেন গণভোটে। এই হ্যাঁ যদি বিজয়ী হয় তাহলে ফ্যাসিবাদ চিরতরে বিলুপ্ত হবে। সংবিধানকে ইচ্ছে করে সংশোধন করতে পারবে না, গণভোটের প্রয়োজন হবে। আপনার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, ফ্যাসিবাদ দূর হবে, আধিপত্যবাদ চিরতরে তার কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর আমরা বলতে চাই আমাদের মা বোনদেরকে রাস্তায় যখন দেখেছে নীলফামারী 2-এর মিছিল দেখলাম, আমরা পাগল হয়ে গেছি। এত মা বোনেরা রাস্তায় নেমে আসছে, এইটা দেখে তাদের মাথা টালমাটাল, চারিদিকে আমাদের বোনেদের গায়ে হাত দিচ্ছে। গতকাল পটুয়াখালীতে একজন অন্তঃসত্ত্বা নারীর গায়ে হাত দিয়েছে, তার পেটে লাঠি দিয়েছে। এরা মানুষ না, এরা জালিম, এরা পশুতে পরিণত হয়েছে। এদের হাতে আমাদের মায়েদের কোনো নিরাপত্তা নাই, বোনেদের নিরাপত্তা নাই। আগামীর দিনে যদি মা বোনদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ তৈরি করতে চান তাহলে ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে রাজি আছেন? শুধু বসে থাকবো না, 12ই ফেব্রুয়ারি বের হব এবং ভোট ঘুরে নেব। কেউ যদি আসে জুলাই বিপ্লবে আমরা বলছিলাম গুলি নিয়ে আসো, হাতে আছে লাঠি আর ইট, এই অস্ত্রটা আছে, তাদেরকে জানিয়ে দিবেন আমাদের কাছেও কিছু আছে, পারলে আসো এখানে।
কোনো ভোট ডাকাত আর বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আমার অধিকার আমি প্রতিষ্ঠা করব, ভোট দিব, ভোট ঘুরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলকে নতুন একটি সুন্দর বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত কেন্দ্রীয় সভাপতিকে দিনাজপুর 6 আসনের পক্ষ থেকে সম্মানিত জনতা এ পর্যায়ে আলোচনা রাখছেন দিনাজপুর 6 আসনের মাটির মানুষের মজলুম জনতা 6 আসনের কান্ডারি জনাব এমপি প্রার্থী দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমাদের আরেকজন 11 দলীয় জোটের আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, ব্যারিস্টার সানি আব্দুল হক ভাই একটু সালাম দেবেন। তারপরে আমি লম্বা কথা নয়, কথা হয়ে গেছে, আপনারা একটু বসেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদের সবাইকে আদাব নমস্কার। দেখুন, আমি বুঝতে পারছি মাগরিবের সময় হয়ে আসছে, আনোয়ারুল ইসলাম ভাই কথা বলবেন, আমি শুধু 2টা বাক্যে কথা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছি, এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন সুস্পষ্টতই 2টি ধারায় বিভক্ত। একটি ধারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, আরেকটি ধারা রাষ্ট্র ক্ষমতার সংস্কারের মাধ্যমে পুনর্বিন্যাস করতে চায়। ঐক্যবদ্ধ বাংলাদেশ নামক 11 দলীয় যে জোট গঠিত হয়েছে, আমরা রাষ্ট্র ক্ষমতা দখল নয়, আমরা রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পুনর্বিন্যাস এবং পুনর্সজ্জা করতে চাই। এই জন্য জুলাই আগস্টের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়েছে, 12ই ফেব্রুয়ারি আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে সেই বিপ্লবকে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। আর কথা বলবো না, এই পর্যায়ে কথা বলবেন দিনাজপুর 6 আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভাই। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আমাদের প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ছাত্র যুবকদের আইকন, তিনি দিনাজপুর 6-এর আগামী দিনের উন্নয়নের যে কথাগুলো বলেছেন, মনে হচ্ছে আমার সঙ্গে যিনি এমপি নির্বাচনে দাঁড়িয়েছেন তার চেয়ে আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এই 6 আসন সম্পর্কে বেশি জানেন। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই, এই যে স্বতঃস্ফূর্ত জাতি ধর্ম নির্বিশেষে আপামর মানুষের ভালোবাসা, আল্লাহু আকবার।
আপনাদের ভোটের সমর্থনে আমাকে দায়িত্ব দেয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে এই 4 উপজেলার 23টি ইউনিয়নের 3টি পৌরসভা যত কাঁচা রাস্তা আছে আমরা পাকা করবো ইনশাআল্লাহ। যেখানে ব্রিজ নাই, কালভার্ট নাই, আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। জলাবদ্ধতায় যে গ্রামগুলো বর্ষায় আমরা চলাচল করতে পারি না, আমরা ড্রেন নির্মাণ করে মানুষের চলাচলের উপযোগী করবো ইনশাআল্লাহ। আমাদের করতোয়া নদী সহ যে নদীগুলো আমাদের এই 4 উপজেলার উপর দিয়ে গিয়েছে, অনেক জায়গায় আমাদের ফসলের জমি নদী গর্ভে চলে যাচ্ছে, আমাদের মসজিদ যাচ্ছে, গ্রাম যাচ্ছে। আমরা এই নদী শাসন করে বাঁধ দিয়ে আমরা আমাদের ফসলি জমি এবং আমাদের গ্রাম পাড়া মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের গির্জা, আমাদের মন্দির রক্ষা করবো ইনশাআল্লাহ। এখানে শেষ নয়, নবাবগঞ্জ উপজেলা 4টি উপজেলার মধ্যে বড় উপজেলা, অথচ এই উপজেলা এখনো পৌরসভা হয়নি, আমরা পৌরসভা করব। আমরা ভাদুরিয়ায় উন্নত মানের পুলিশ ফাঁড়ি তৈরি করবো ইনশাআল্লাহ। দাউদপুর কলেজ, বিরামপুর ডিগ্রি কলেজের পরেই পুরনো কলেজ, এখনো জাতীয়করণ হয় নাই। নবাবগঞ্জ প্রপারের কলেজ জাতীয়করণ হয়নি, আমরা সেটা করব ইনশাআল্লাহ। আমরা বেকারের হাতকে কর্মের হাতে পরিণত করব। এই বেকারদেরকে কর্মের হাতে পরিণত করার জন্য দক্ষ যোগ্য করে তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের ইজ্জত, সম্মান, মর্যাদা, যত কর্মজীবী মা বোন আছে সব জায়গায় নিরাপত্তার সাথে কর্ম করবে, সেই পরিবেশ আমরা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা, দিনাজপুর দক্ষিণ এই অবহেলিত দিনাজপুর থেকে যদি ঘোড়াঘাটের সীমানা ধরি 100 কিলো পার, আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের শিক্ষার মান উন্নয়ন, আমাদের মানবিক অধিকার নিশ্চিত করতে জেলা বাস্তবায়নে আমরা এই 4টি উপজেলা মিলে আপনাদেরকে সাথে নিয়ে সেটি করবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, আমরা পারবো। আজকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যখন বক্তব্য দিচ্ছিলেন, মনে হচ্ছিল আগামীতে প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য ব্যক্তি। এই নেতৃত্ব তৈরি করে জামাত এবং শিবির। আল্লাহু আকবার। সুতরাং তারা শুধু নেতৃত্ব তৈরি করে না, নেতৃত্ব কিভাবে কাজে লাগায় ইউনিভার্সিটিতে 4-5 মাসের মধ্যে দেখিয়ে দিয়েছে। তারা কাদের সন্তান? আমাদের সন্তান। আমরা পারবো না? আমরা পারবো না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, সেটি হলো আমাদের এই যে সাংবাদিক বন্ধুগণ, বিশ্বাস করেন আমি ভোটের জন্য বলি নাই, আমি তাদেরকে নিয়ে ভাবি। তাদের, আপনারাই বলুন, তাদের মানবিক সহযোগিতার কোনো গ্যারান্টি আছে? তাদের পারিবারিক সহযোগিতার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সাংবাদিকদের আর্থ সামাজিক নিরাপত্তার জন্য বিশেষ তহবিল গঠন করব ইনশাআল্লাহ। আমরা যারা মেধা সম্পন্ন ছাত্রছাত্রী, তাদের লেখাপড়া যেন অর্থ অভাবে আটকে না যায়, আমরা বিশেষ তহবিল গঠন করে এই মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদের উচ্চ ডিগ্রি নেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা সবাই আমার সঙ্গে একটু স্লোগান দিন, 12 তারিখে আগে ভোট পরে খাওয়া। আগে ভোট পরে খাওয়া, আগে ভোট তারপরে খেয়ে পুরুষ মানুষ কেউ বাড়ি থাকবে না। আমরা সবাই ভোট সেন্টারে রেজাল্ট শিট হাতে নিয়ে, তারপরেও যদি দেখি পাশের কেন্দ্রে রেজাল্ট দিতে দেরি করছে, ধরেই নেবেন ষড়যন্ত্র হচ্ছে, ওই সেন্টার থেকে পাশের সেন্টারে দলে দলে যাবো ইনশাআল্লাহ। ভোট নিয়ে সিনেমিনি খেললে কি হবে আমাদের কেন্দ্রীয় সভাপতি বলে গেছে, খালি আমাদের বাস্তবায়ন করতে হবে। পারবেন না, পারবেন না, পারবেন না।
আমার শেষ কথা, গত পরশু সম্ভবত নাকি 7 তারিখ আমরা বিরামপুরে গিয়ে দেখলাম, রংপুরের লোক নিয়ে, গাইবান্ধার লোক নিয়ে, জয়পুরহাটের লোক নিয়ে, গোটা জেলার লোক নিয়ে বিরামপুর কলেজের বিরাট মাঠের এক অংশ ভরাইতে পারে না। আমরা দিনাজপুর 6-এর এই আয়োজন শুধু মাঠ নয়, প্রতিষ্ঠান নয়, রাস্তাঘাট ভরে গেছে। প্রমাণ করে দিয়েছি দিনাজপুর 6-9 তারিখে দাঁড়িপাল্লার বিজয় ঘরে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমিরে জামাত আজকে জাতির উদ্দেশ্যে বিটিভি টেলিভিশনে সকল চ্যানেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন 6টা-15 মিনিটে। আপনারা সবাই যে যেখানে পারলে বড় স্ক্রিনে ওনার ভাষণ শোনার ব্যবস্থা করবেন। আমাদের ওসমান হাদির বিচার হতেই হবে, ওসমান হাদির বিচার হতেই হবে। আমরা সেই বিচার করব ইনশাআল্লাহ। আমাদের ওসমান হাদির ঘোষণা ছিল হ্যাঁ বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য ধর্মের ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সবাইকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখছেন আমাদের নবাবগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা আমির মাওলানা আবুল কাসেম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নবাবগঞ্জ সংগঠন জামাত ইসলামী আপনাদের আজকে এই ভাদুরিয়া কলেজ মাঠ, ভাদুরিয়ার রাস্তাঘাটকে জনসমুদ্রে পরিণত করেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর সেই সাথে একটি কথা আমি জানাতে চাই, আপনারা জানেন সবার সভাপতি আগেই মঞ্চে এসে বসে থাকে, কিন্তু আমার আগমনের দেরিতে আপনারা জানেন না। আপনারা একটি নতুন একটি বার্তা শুনে যান। আজকে যারা আমাদের প্রতিপক্ষ, তারা ক্ষমতা যাওয়ার আগে আমার নামে মামলা করেছে, আর সেই মামলার হাজিরা দেওয়ার জন্যই আমি দিনাজপুরে গিয়েছিলাম। আর সেই হাজিরা দিতে আসার কারণে আমি মঞ্চে উপস্থিত হতে দেরি হয়েছে। তারা ক্ষমতা দেওয়ার আগেও মামলা শুরু করেছে।